এরপরে যে ডকুমেন্টারি বা ডকুমেন্টারি is a principal scientist. আজ তো বাবার 100 বছর হলো, 100 বছর পূর্ণ হলো। তো আমরা আমাদের পরিবার থেকে সবাই মিলে এটা সেলিব্রেট করছি। প্রথমে একটা ফেলিসিটেশন আছে কিছু লোককে যাদের মনে করেছি আসবে। তার বাইরে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে আমাদের বাড়ি থেকেই তৈরি করেছেন হরপ্রসাদ মণ্ডল, আর প্রেজেন্ট করেছে আমার ভাগ্নি মেঘা মণ্ডল। আপনারা যদি দেখেন মনে হয় ভালো লাগবে। জার্নি অফ নচিকেতা ঘোষ, বিভিন্ন ফেজ, তার বম্বের ফেজ, তার কলকাতার ফেজ, বম্বে চলে যাওয়া, বম্বে থেকে ফিরে আসা, এসে আবার ওপরে শিখরে ওঠা, এই সমস্তটা নিয়ে তার যেরকম মেজাজ ছিল সেই মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। আজকের ডকুমেন্টারি কেমন? প্রণাম জানাবো প্রথমেই। আর এরকম গান চিরকাল বেঁচে থাকবে আমি জানি, ঠিক যেরকম আমার বাবার গান, স্বর্ণযুগের গান তো এগুলো, এই গান, এই কম্পোজিশন চিরকাল থাকবে। এই গানগুলো শিখলে আজকালকার যারা আর্টিস্ট, এই গানগুলো যদি ঠিক মতন গাওয়া যায় আমার মনে হয় দারুণ শিল্পী হওয়া যাবে। তো আমার আজকে খুবই ভালো লাগছে যে সুপর্ণাদা আমাদের ইনভাইট করেছেন, অনার্ড। আর আরেকটা ছিল কি, ওই সময়টা বাবার কাছে যেটা শুনছি মিউচুয়াল রেসপেক্টটা ছিল, কম্পোজারের মধ্যে রেসপেক্টটা ছিল। আর আমার বাবার মানে গান ছাড়া আমার মা সবিতা চৌধুরী কাকার সুরে একটা দারুণ গান গেয়েছিল, আধারে লেখিকা হাজারো জোনাকি, বাবার কথা আর নচি কাকার সুরে। তো এটা একটা দারুণ কি বলবো, অমূল্য সম্পদ আমাদের ফ্যামিলিতে আছে। তো আমার খুব খুব অনার লাগছে। আর এই আপনারা যে সবাই মিলে এটা আজকে আসছেন, এটা কভার করছেন, এটা খুব ভালো, এটা দরকার পরের প্রজন্মর জন্যে। ঠিক আমি যেভাবে আমার বাবার কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি না, বাবার কাজটা ছড়াতেই হবে, সলিল সঙ্গীত যেরকম ছড়াতে হবে, নচি কাকার গানটাও ছড়াতে হবে, এটাই আমি মনে করি। সেই রকমভাবে যখন গানগুলো আরও শুনছি, আসলে যেটা হয় মানে প্রত্যেকটা গানই একটা আলাদা জেম। হ্যাঁ, আমার যেটা মার গানটা আমার ভীষণই প্রিয়, এছাড়া কাকার প্রত্যেকটা গানই, আর আমার খুব মনে হয় খুব কম্পোজিশনগুলো খুব টাফ, খুব কমপ্লিকেটেডের মধ্যেও মানুষের কিন্তু ভালো লাগে। তো আমার প্রত্যেকটা গানই পছন্দের। না আমি সেটা আমি ভালো করে তৈরি হয়ে আপনাদের সামনে শোনাবো। থ্যাংক ইউ। ওনাকে আপনাদের মতন সকলেই যেরকম ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আমিও সেই একজন। তবে আমার সৌভাগ্য হয়েছিল, ওনাকে দেখেছিলাম চোখে, বেশ কিছু কথাও হয়েছিল। ওই বাণীচক্রে উনি আসতেন শেখাতে, তখন বাণীচক্রের রবিদারে নদী ওরা প্রচণ্ড বাঙাল ছিল, আর খালি দেখা হলেই বলতো নজিদা আপনি গোবন তীরে দিয়ে গান গাওয়ান না। তো সে আর হয়ে ওঠেনি তখন, আর অনেক পরে আমি গিয়েছিলাম, কিন্তু একটা গান গিয়েছিলাম না রে খোকা, হ্যাঁ, অসাধারণ ছবিতে আমি গান গিয়েছিলাম, কি হতে গিয়ে কি হলো, এই মুখটাই মনে। আচ্ছা, তো আর নচিদার সঙ্গে আরেকটা আমার খুব হয়েছিল, ওই বাণীচক্রে উনি শেখাতে যেতেন। তো একদিন হঠাৎ সকালবেলা যে আমি নচিকেতা ঘোষ কথা বলছি, আমার তো আমি কেঁপে উঠেছি, ওরে বাবা, ওনাকে ভীষণ ভীষণ ভয়ও লাগতো, বিশেষ করে কোনো গান শিখতে হলে, সেটা আর্টিস্টরা সকলেই জানেন। কিন্তু ওই উনি আমাকে খালি বললেন কি, দাদা, আমি ভাবলাম কি ভুল করলাম, অপরাধ করলাম, না তুই আমার ক্লাসটা নিয়ে নিবি, আজকে আমি যেতে পারবো না। সেটা আমার কাছে একটা পরম পাওয়া, যে ওনার জায়গায় বসে আমি গিয়ে ছাত্রীদের গান শিখিয়েছিলাম, বিরাট একটা পাওয়া। আর কি বলবো, আপনারা সকলেই ওনাকে জানেন, শ্রদ্ধা করেন, আমরাও সেরকমই। কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি যে ওর সুরে গান দেওয়া। তবে নির্মলাদি, পিন্টুদা, এদের কাছে শুনেছি একটা গান শিখতে গিয়ে কত কিছু শেখা হয়ে যেত। আর আমি খোকার কথা বলবো, খোকাকে রেখে গেছেন
ওর বেশ কিছু গান আমি গিয়েছি, বেশ কঠিন গান করে, কিন্তু একটু জায়গাও ছাড়ে না। অনেকে তো আছে যে ঠিক আছে ওটা তোর হচ্ছে না, ছেড়ে দিলাম, কিন্তু খোকা কখনো ছাড়বে না। আমার একটা 5 মাত্রার বাংলা গান গাওয়ালো, ভারী সুন্দর গান। খোকার আরো আরো অনেক নাম হওয়া উচিত আমাদের মনে হয়, হবে নিশ্চয়ই, ও তো ছোট ছেলে। আপনাদের সকলকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। কাজে নেশা হিসেবে, পার্ট টাইম হিসেবে আমি গানও লিখতাম। তো এই করতে করতে ওই যেমন বলে না যে কচু কাটতে কাটতে ডাকাত হয়ে যায়, তেমনি ওইসব কবিতা লিখে আর গানের কিছু কিছু এদিক ওদিক লিখে আমি কবি যেন গীতিকার হয়ে গেলাম। গীতিকার তো হয়ে গেলাম, কিন্তু নচিদার সঙ্গে আমার আলাপ হলো সেটা পাড়া সুবাদে বলা যায়। সেটা হচ্ছে আমিও শ্যামবাজারেই থাকতাম, এখানে নচিদার আগের বাড়ি ছিল। তো আমি যখন কলেজের ছাত্র তখন থেকে আমি নচিদা দেখি, সেটা প্রায় কত বছর হবে, প্রায় 75 বছর। আর আমাকে আগেই ওরা এখানে অ্যানাউন্সার বলেই দিয়েছেন যে সবচেয়ে নাকি ওই বয়স্ক লোক এখানে, বা কিছু বয়স্ক লোকের সবচেয়ে বেশি বয়সের গীতিকার আমি নচিদার। তো যাই হোক, তো সেখানে আমি যখন কলেজে পড়তাম প্রেসিডেন্সিতে, তখন আমি আমার পাড়ার যখনই রোববার হতো বা ছুটির দিন হতো, নচিদার বাড়িতে চলে যেতাম। সেখানে গিয়ে মেইনলি গান শুনতে যেতাম, কিন্তু গল্প টল্প হতো। নচিদাকে আমি ওইভাবে দেখেছি, আমার যতদূর মনে পড়ে যে নচিদা গান রেওয়াজ করতেন বা সুর করতেন ওর বেডরুমে বসে এবং একটা খাটের ওপরে, এটা আমার মনে পড়ছে। মানে আমি স্মৃতি থেকে একটি কথা বলছি। তো যেটা বলেই গান বাজনা নিয়ে কোনো কথা বলার ধৃষ্টতা দেখো। আমি শুধু এইটুকু বলতে চাই যে নচিকেতা ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন তারা আজকে এই গুণী মানুষদের পাশে আমাকেও চেয়ারে বসার একটা সুযোগ করে দিয়েছেন আজকের এই সন্ধ্যেবেলা। এই জন্য আমি এই ফাউন্ডেশনের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এইটুকুই আমার বলা। সবাইকে নমস্কার জানাচ্ছি। ওনারা যে কাজটা করছেন সেটা হয়তো আরো 20 বছর আগে শুরু হলে আরো অনেকে পেতাম আমরা, অনেকে চলে গেছেন এর মধ্যে। যাই হোক, শুরু হলো 100 বছরে, এগিয়ে চলুন আপনারা, বিশেষ করে খোকাদা এবং 2 দিদি, এবং অবশ্যই তাদের সঙ্গে যারা যারা রয়েছে, বরপ্রসাদ দাস, সবাই মিলে। আমি শুধু একটাই বলি যে ওনাকে আমি একবারই দেখেছিলাম, সেটা অভিষেক বলে একটা ফিল্মের গান শেখাতে এসেছিল। আমি মানে এখন যেমন বলা হয় যে গান তুলিয়েই আসলাম, মানে আমার মনে আছে বাবাকে উনি গানটা শেখানোর সময় বলছিলেন যে এই জায়গাটা মুখটা এতখানিটা হাঁ করতে হবে, এই জায়গাটা জিভটা আলতো করে ওপর দিকে, আমি কিছুই বুঝতাম না কিন্তু কথাগুলো এখন মনে আছে। এরকমভাবে শেখাতে পারতেন এবং কাদের শেখাতে তারা সেভাবে গানটা গাইতেও পারতেন। আমাদের সময় সেই শেখাবার লোকও নেই, আর আমরা তার ধারে কাছেও যাই না। কাজে সেই সময়টাকে নিয়ে আমাদের মাথায় নিয়ে চলতে হবে এবং আমরা চেষ্টা করব নিশ্চয়ই যে তাদের কাছাকাছি পৌঁছবার। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি একদম 100%, যতই কলার তুলি, যতই আমাদের ফলোয়ার কোটি কোটি হোক, ওইখানে আমরা পৌঁছতে পারবো না। কাজে ওনাদেরকে প্রণাম জানাই। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আর মহান সুরকার শ্রী নচিকেতা ঘোষের চরণে আন্তরিক প্রণাম জানাই। আমি শ্রীকান্তদার কথা ধার করেই বলবো যে ওনার সম্পর্কে একটা শব্দ বলাটাও ধৃষ্টতা, বিশেষ করে সেটা আমার জন্য তো বটেই। একটা বিশাল পাহাড়ের মতো একজন সুরকার, আর তার সামনে আমি একটা লিলিপুট ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু 2-3টে কথা একটু আমার ভাবতে ভাবতে মনে হলো বলা দরকার, আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না, সবাই জানেন। সেটা হচ্ছে ভারতবর্ষে এরকম ভার্সেটাইল সুরকার আর কেউ এসেছেন বা ভবিষ্যতে আসবেন কিনা সন্দেহ, এই জন্যেই যে ওনার সুরের কোনো ফ্রেজের সাথে অন্য কোনো গানের ওনার কম্পোজ করা কোনো ফ্রেজ রিপিট হয়নি কোনোদিন। আমি তো একটা ফ্রেজ ওরকম বার করতে পারিনি যেটা রিপিট হয়েছে। তা
এরকম যেই করুন না কেন কিছু না কিছু চেনা রাস্তা চলে আসে সবসময়, কিন্তু এটা আমার অবিশ্বাস্য লাগে, এখনো রূপকথার মতো লাগে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে একটা গানের যে নাটক, সেই নাটকটা সুরের মধ্যে দিয়ে বের করা সেটা একটা কাজ, কিন্তু শিল্পীদের গলা দিয়ে সেটা একইভাবে বার করা সেটা আরো কঠিন কাজ। তো সেইটাই অবলীলাক্রমে করতেন, এবং মনে হতো যখন গানটার ফাইনাল প্রোডাক্টটা আমরা শুনছি তখন মনে হতো উনি যেটা ভেবে গানটা তৈরি করেছেন আমরা সেটাই শুনছি। এটা খুব কঠিন একটা কাজ, এবং ওনার থেকে যে শেখা যায়, এই সৈকত এক্ষুনি বলছিলেন যে ওই সবাই শিখতেন এবং শিখে সেইটাই গাইতেন, এবং উনি সেটা শেষ দিকে ছাড়তেন, আমার যেটা মনে হয় যতক্ষণ না হতো ছাড়তেন না। আর ভীষণ রাগী ছিলেন, সেটা হওয়া উচিত সবসময় আমার মনে হয়, ওই জন্যই আমরা এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছি। আচ্ছা, সেটা ওপরে পড়েছিলেন অবশ্যই। আর আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বেসিক গান আর সিনেমার গানের মধ্যে না একটা পার্থক্য আছে, একটা অ্যাপ্রোচগত পার্থক্য আছে। বেসিক গানের ক্ষেত্রে আমরা খুব পার্সোনাল ইমোশন শেয়ার করি গানের মধ্যে দিয়ে, আর সিনেমার ক্ষেত্রে সেই গানটা তখন ক্যারেক্টারের ইমোশন হয়ে যায়। এই ডিফারেন্সটা ওনার মতো এত পরিষ্কার করে কেউ সুরের মাধ্যমে বুঝিয়েছেন কিনা সন্দেহ। যখন সিনেমার গান তৈরি করেছেন তখন মনে হচ্ছে সেই সিনেমাটা চরিত্র একদম জীবন্ত হয়ে উঠছে, সেই কথা বলছে। আবার যখন নন ফিল্ম গান, যখন বেসিক গান শুনেছি তখন মনে হচ্ছে সেই শিল্পীর কথাটা আমরা শুনতে পাচ্ছি। এই 3টে কথাই বললাম। আর সুপর্ণদা আমাকে খুব স্নেহ করেন বরাবর, আমার কাজের শুরু প্রথম থেকে। আমার মনে আছে যখন আমাদের বৃষ্টি তোমাকে দিলাম বেরিয়েছে শ্রীকান্তদার গাওয়া, সুপর্ণদা আমার ফোন নাম্বার জোগাড় করে বাড়িতে ফোন করেছিলেন, আমার মা ফোন ধরেছিলেন। তো সেই থেকে সুপর্ণদা এই লাস্ট 1-1.5 মাস আগে পর্যন্ত আমার কোনো গান শুনলে, কোনো গান যদি ভালো লাগে, সুপর্ণদা সবার আগে ফোন করেন। এবং সুপর্ণদার মাধ্যমেই আমার মনে হয় শ্রী নচিকেতা ঘোষকে আমি ছুঁয়ে আছি, কারণ তার থেকে যখন কথা শুনি এবং তার সঙ্গ করি তখন মনে হয় কোথাও সেই মানুষটার একটা স্পর্শ আছে। খোকা আমার ছোট ভাই, খোকার আপনারা সবাই চেনেন সুবর্ণকান্তি ঘোষ বলে, কিন্তু আমার কাছে ও খোকা। আজ থেকে 45 বছর আগে ওর সঙ্গে আমার দেখা, তখন ও 15-16 বছরের বয়স। একটা স্কেচ করতে গিয়েছিলাম আমরা HMB-তে, সেখানে একটা গান ছিল, আমি গান জানি না, গান গাইতে পারি না। তা বুড়োদা আমার সঙ্গে ছিল, বুড়োদাকে বললাম, বুড়োদা আমার তরুণ কুমার, গানটা গাইবো কি করে? বলো তুই দাঁড়া আমি আসছি। বলে খোকাকে ডেকে নিয়ে গেলো, খোকাকে ডেকে নিয়ে এসে বললো এই গানটা শোনো, শুনে গেলে কথাগুলো শোনো, এই গানটা তুলে রত্নাকে দাও, আজকে রেকর্ডিং হবে। আধ ঘন্টার মধ্যে খোকা সেই গানটাকে মানে কথাগুলো শুনলো, গানটা সুর দিল, দিয়ে আমাকে গানটা তুলে রেকর্ড হয়ে গেল। আমি নাকি ভালো গেয়েছিলাম, রেকর্ডটা নাকি ভালো চলেও ছিল। সেই থেকে খোকা হয়ে গেল আমার খোকা, ছোট ভাই, আর আমি হয়ে গেলাম ওর দিদি। আজ 45 বছর ধরে সেই সম্পর্কই রয়েছে। তাই নচিদা আজ আমার কাছে সবচেয়ে বড় সম্পর্ক, তিনি আমার বড় দাদার মতো, তাকে জানাই নমস্কার। আমি অহরহ শুনি কি করুণ সুরে গাথা, যে আনন্দ ব্যথা সাজিয়ে দিয়েছ, ছন্দে ও সুরে বুঝিয়ে বলেছ, এ ব্যথা কি যে ব্যথা। একটি ঝিনুক খুঁজে না পাওয়ার বেদনা বিধুর গানে আজও ভাসে মন, ভাসে অনুক্ষণ সুরের স্রোতের টানে। জীবন বৃষ্টি হারিয়ে যাওনি, হৃদয়ে হৃদয়ে গড়েছে তাজমহল, ঝনক ঝনক কনক কাঁকন সুরে আজ চঞ্চল। কাগজে তো নয় পাথরে লিখেছি তোমার জয়ধ্বনি, রয়ে গেছে নাম শিল্পী তোমার, আমরা যে চিরদিন।